আমার প্রিয় দেশবাসী নমস্কার। মন কি বাতে আরো একবার আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষেরা দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন। আর যখন তাদের বিষয়ে শুনি, তখন আমরা এক নতুন প্রেরণা পাই। আজ অনুষ্ঠানের শুরুটা আমি অ্যাথলেটিক্সে দেশের এমনই এক সাফল্য দিয়ে করব, যা কিছুদিন আগেই ঘটেছে। ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন কম্পিটিশন হয়েছিল। এতে প্রায় 800 জন ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন, সারা দেশ থেকে এসেছিলেন। এই সময় 4টি আলাদা আলাদা বিভাগে 4টি জাতীয় রেকর্ড ভেঙেছে। গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিনী শঙ্কর, দেবমিনা আর কুলদীপ কুমার, এই সাথীরা আলাদা আলাদা বিভাগে নতুন রেকর্ড গড়েছেন। আমি সবার আগে তো এদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, একটি বিভাগ যা নিয়ে সারা দেশে খুব চর্চা হচ্ছে, সেটা হলো 100 মিটার দৌড়। মাত্র 2 দিনের মধ্যে পুরুষদের 100 মিটার দৌড়ে জাতীয় রেকর্ড 3 বার ভেঙেছে। যে দুজন ক্রীড়াবিদ এই কামাল দেখিয়েছেন, তারা হলেন গুরিন্দর বীর সিং আর অনিমেষ কুজুর। আমি ভাবলাম এবার মন কি বাতে এই দুই খেলোয়াড়ের সঙ্গেই কথা বলা যাক। অনিমেষজি নমস্কার, গুরিন্দর বীর আপনাকেও নমস্কার। নমস্কার, সত শ্রী অকাল। নমস্কার মহাশয়। নমস্কার নমস্কার মহাশয়। আচ্ছা ভাই, আপনারা তো অনেক বড় সাফল্য পেয়েছেন। আপনাদের জুটিও তো দারুণ কামাল করেছে। আমরা তো সঙ্গীতে যুগলবন্দি দেখেছি, কিন্তু প্রতিদ্বন্দ্বিতাতেও যুগলবন্দি হয়। যে একজন একবার প্রতিদ্বন্দ্বিতা ছুড়ে দেয়, তারপর অন্যজন সেই প্রতিদ্বন্দ্বিতা গ্রহণ করে, তারপর তৃতীয়বার করে। আপনাদের বিষয়টা খুব মজাদার ছিল। আমি চাই যে মন কি বাতের শ্রোতারা আপনাদের বিষয়ে জানতে পারুক, আপনারা যে পরাক্রম দেখিয়েছেন তা জানতে পারুক। নমস্কার মহাশয়, আমার নাম অনিমেষ কুজুর। আমি 200 মিটার আর 4x100 মিটারের জাতীয় রেকর্ডের অধিকারী। আমি ছত্তিশগড়ের বাসিন্দা মহাশয়, আর এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান পদক আর বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক নিয়ে এসেছি, আর আমি একজন অ্যাথলিট। আমি 2021 থেকে শুরু করি। যখন আমি স্কুল থেকে পাশ করি, আমি সৈনিক স্কুল অম্বিকাপুর থেকে পাশ করেছি। আমি আগে ফুটবল খেলতাম, আর কোভিডের সময় আমার বাবা মা আমাকে একটু ছাড় দিতেন যে তুই বাইরে গিয়ে দৌড়াদৌড়ি বা খেলাধুলো করিস। তো যখন কোভিড শেষ হতে শুরু করলো, তখন আমার ফুটবলের যে বন্ধুরা ছিল, ওরা আমাকে বললো যে একটা রাজ্য স্তরের প্রতিযোগিতা হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আর আমি অংশগ্রহণ করলাম, কিন্তু আমি জানতাম না যে ওখান থেকে জাতীয় স্তরের জন্য নির্বাচন হবে। আর আমি ওখান থেকে জাতীয় স্তরের জন্য নির্বাচিত হলাম, আর আজ আমি আন্তর্জাতিক স্তরে ভারতের প্রতিনিধিত্ব করছি। আর গুরিন্দর বীর জি। নমস্কার স্যার, আমার নাম গুরিন্দর বীর, আর আমি ভারতীয় নৌসেনায় পেটি অফিসার। আমি ভারতের দ্রুততম দৌড়বীর। সম্প্রতি আমি 100 মিটারে 10.09 জাতীয় রেকর্ড করেছি। আর আমি প্রথম ভারতীয় যে 10.1 বাধা টপকে দৌড়েছে। আর আমি চেষ্টা করছি যাতে আমি ট্র্যাক এবং উর্দি দুটোতেই দেশে সেবা করতে পারি। আমার বাবা আর আমার দাদু দুজনেই খেলাধুলো করতেন। তো আমাদের ভারতে একটা সংস্কৃতি আছে যে যখনই কোনো উৎসব হয়, যেমন দিওয়ালি বা নতুন বছর, তখন আমরা নিজেদের ঘর পরিষ্কার করি। তো আমি আমার বাবার ট্রফি আর পদকগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব খুশি হতাম। যখন আমি কোনো ট্রফি পরিষ্কার করতাম, তখন জিজ্ঞেস করতাম, এই ট্রফিটা কোথায় জিতেছিলেন, এই পদকটা কোথায় জিতেছিলেন, এই ছবিটা কবেকার। তখন উনি আমাকে ওনার গল্প শোনাতেন যে আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি আমার দলকে জিতিয়েছি। তখন আমিও ওকে বলতাম যে আমাকেও কোনো খেলাধুলো করতে হবে। উনি সকালে দৌড়তে যেতেন, তো আমি ওকে বলতে শুরু করলাম যে আমাকেও সাথে নিয়ে যাবেন। তো উনি আমাকে নিয়ে যেতে শুরু করলেন। উনি ওনার খেলা থেকে যা শিখেছিলেন আমাকে শেখাতে লাগলেন। তাতে আমার আগ্রহ বাড়তে লাগলো। আমি উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙতে দেখেছিলাম। একটা মজার গল্প আছে, আমি তখন টিভি দেখছিলাম, তো মা আমার জন্য টিভি বন্ধ করে দিলেন যে এখন পড়ার সময় হয়েছে, পড়ো।
তো আমি বললাম যে ঠিক আছে, আপনারা আমাকে টিভি দেখতে দিচ্ছেন না, একদিন এমন আসবে যে আপনারা আমাকে টিভিতেই খুঁজবেন যে ওই দেখো গুরিন্দর দৌড়চ্ছে। তো আমার এখন খুব আনন্দ হয় যখন আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখেন। বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা তো আপনার। হ্যাঁ জি। আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন। ঘরের সমস্যার কারণে উনি ওনার খেলা ছেড়ে দেন। ওনার যে স্বপ্নটা অপূর্ণ রয়ে গিয়েছিল, উনি আমার মধ্যে সেই স্বপ্নটা দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। তো আমি ওনার সাথে কথা বলতাম, শুনতাম যে মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি ওকে বলতাম আমিও একদিন আপনার স্বপ্ন পূরণ করব। তো উনি বলতেন স্বপ্ন এমনি এমনি পূরণ হয় না, তার জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হয়। মিলখা সিং জি রক্তার্মি করতেন, রোদে দৌড়তেন, সারাদিন ধরে অনুশীলন করতেন। ওই জিনিসগুলো আমাকে অনুপ্রাণিত করতো। আমার বাবা আমাকে অনুপ্রাণিত করতেন যাতে আমি দেশের জন্য দৌড়াই, দেশের জন্য পদক আনি, জিতি। আর এটাও ছিল যে যখন আমি 100 মিটার বিভাগটা বেছে নিলাম, সবাই আমাকে বলতো 100 মিটার করিস না, 100 মিটার ভারতীয়দের বিভাগ নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য তৈরি হয়নি। তো আমি আর আমার বাবা সবসময় বলতাম যে গুরিন্দর, আমরা এটা বেছে নিয়েছি, আমরা এর থেকে পিছিয়ে আসবো না। যারা আমাদের বলে যে আমরা পারবো না, আমরা তাদের করে দেখাবো আর তুই করে দেখাবি, আমার তোর উপর ভরসা আছে। সেই ভরসাটা যখন আমার বাবা আমার উপর রাখলেন, তখন আমি সেই ভরসাকেই আমার সাহস বানিয়ে এগিয়ে চললাম। আর আজ প্রত্যেক ভারতীয় বলে যে ভারতীয়রা দৌড়তে পারে। দেখুন, আপনারা দুজনেই খুব বড় কামাল করেছেন। আর মাত্র দুদিনের মধ্যে আপনারা দুজনে 3বার জাতীয় রেকর্ড ভেঙেছেন 100 মিটার দৌড়ে। আর যেমন গুরিন্দর বীর জি বললেন, যে লোকে বলে ভারতের লোকেদের শরীর তো এই কাজের জন্য বানানোই নয়, এত কঠিন হওয়া সত্ত্বেও আপনারা এই কাজটা করেছেন। তো আমি দুজনের থেকেই জানতে চাইবো, আর মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন, যে কোন আবেগটা ছিল, কি জেদ ছিল, কি ভেবেছিলেন আর কিভাবে করছিলেন, এটা কতটা কঠিন হয়। জি স্যার, আমি গোবিন্দর, আমি যখন শুরু করেছিলাম স্যার তখন খুব সংগ্রাম ছিল। অনেকবার সন্দেহ হয়েছে যে আমি ঠিক করছি কিনা, আমি ঠিক জিনিস বেছেছি কিনা। কারণ প্রত্যেকবার আপনি জেতেন না, কখনো কখনো আপনি শেখেন। যখন আমি হারতাম, যখন আমার প্রদর্শন ভালো হতো না, কোনো চোট আঘাত লাগতো, তখন আমার বাড়ির লোক আমার পাশে থাকতো যে কিছু হবে না। একটা দিন খারাপ গেলে বা একটা বছর খারাপ গেলে জীবনটা খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ে দিতে নেই। তো আমার প্রশিক্ষকও আমাকে এটাই শিখিয়েছেন যে তুই যদি না করিস তাহলে আর কেউ করতে পারবে না। তো এরকম যখন আমাদের সম্প্রদায়, আমাদের আশেপাশের লোকেরা আমাদের উৎসাহিত করে, তখন আমাদের সেই প্রেরণাটা কখনো ভাঙে না। অনিমেষ। স্যার, যদি আমাকে তো সবাই বলতে যে যখন আমি 2021-এ অ্যাথলেটিক্স শুরু করি, তখন আমাকে বলতে যে দেখ এটা একটা নতুন ক্ষেত্র, তুই কি পারবি কি পারবি না। তো আমি বললাম যে এখন যখন এই ক্ষেত্রে ঢুকেছি তখন তো করবি। আমার বাবাও আমাকে সবসময় বলতেন বলতেন যে তুই যখন এই ক্ষেত্রে ঢুকেছিস তখন আর পিছনে ফিরে তাকাস না। কারণ ভাবতো সবাই যে এটা করব ওটা করব, কিন্তু করে খুব কম লোকেই দেখায়। তুই যখন এই ক্ষেত্রে ঢুকেছিস তখন এটার ওপরই থাক, এটাতেই এগিয়ে যা। আর দেখ সব সুবিধা সবকিছু আমরা পরিবার থেকে সাহায্য করব, সাহায্য আর্থিক সাহায্য সব কিছু আমরা করবো, তুই শুধু পরিশ্রম কর আর ভারতকে দেখা যে ভারতীয়রা দৌড়াতে পারে। কারণ এটাও আমাকে লোকে বলতো যে ভারতীয়দের জিন এমন নয় যে তারা 10 বা 10.1-এর মধ্যে দৌড়াতে পারবে বা কেউ স্প্রিন্ট করতে পারবে। কিন্তু এখন আমরা দুজনেই এটা প্রমাণ করেছি যে ভারতীয়রাও করতে পারে, এমন কিছু কঠিন নয় আমাদের জন্য, আমরাও সবকিছু করতে পারি। তো স্যার, এইসব জিনিসগুলো আমাকে খুব প্রেরণা দেয়। আর যেমন যেমন আমরা প্রশিক্ষণ নিচ্ছি আমরা আমাদের সময় আরো ভাঙছি, আর বাকি ভারতীয়রাও এই জিনিসটা দেখতে পাচ্ছে যে ভারতীয়রাও পারে, আর আমরা আরো করব স্যার এখন। আর এখন আমাদের দুজনেরই কমনওয়েলথ গেমস এর জন্য নির্বাচন হয়েছে, তো সেখানে আগামী প্রতিযোগিতায় আমরা আরো ভালো ফল করব। আচ্ছা দেখুন, আমার মনেও একটা কৌতূহল আছে, আর লোকেদেরও থাকবে। আমি শুনেছি আপনারা দুজনেই ভালো বন্ধু। আপনারা কি দুজনে কিছু ঠিক করে রেখেছিলেন যে তুই আমার রেকর্ড ভাঙলে আমি তোর রেকর্ড ভাঙবো? আগে অনিমেষ বলুক। স্যার, আগে রেকর্ড ছিল 10.18, যেটা আমারই ছিল। তারপর সেটা গুরিন্দর ভাই সেমিফাইনালে 10.17 করে ভেঙে দেয়, আর আমি আবার সেটা সেমিফাইনাল 2-এ 10.15 করে ভেঙে দিই। তো সেই সময় যখন আমার সেমিফাইনাল হল তখন আমরা দুজনেই খুশি ছিলাম যে হ্যাঁ ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ সেই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, কিন্তু সে আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে এর আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতা করতে। তো সেখানেও আমরা দুজনে একই ঘরে থাকতাম, তো আমরা সেখানেও কথা বলতাম যে ভারতের স্প্রিন্টিং কে এগিয়ে নিয়ে যেতে হবে, আর সেটা আমাদের হাতেই আছে। আমরা যা করব সেটাই বাকিদের প্রেরণা দেবে। গুরিন্দর বীর কি বলতে চান? আমরা দুজনেই ঠিক করেছিলাম যে আমরা ভালো দৌড়াবো। তো স্যার, যখনই একে অপরের প্রয়োজন হয় আমরা একে অপরের পাশে দাঁড়াই।
যেমন এখন রেকর্ড করার আগে যখন আমি রেকর্ড করলাম, তারপর অনিমেষ করলো, তো যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম আমি অনিমেষকে বলছিলাম যে অনিমেষ ওই ব্লকটা ঠিক আছে, ওখানে গিয়ে বস, ওখানে স্ট্রাইড করে নে, আমরা এখানে গা গরম করব, এখানে গা গরম করাটা ঠিক হবে। তো একে অপরকে সাহায্য করি, একে অপরকে সাহায্য করলে অন্যজনও উন্নতি করে, আমরাও উন্নতি করি। তো বন্ধুত্বও দরকার স্যার, কিন্তু যখন আমরা মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু, কিন্তু যখন আমরা মাঠে চলে যাই তখন একে অপরের প্রতিযোগী হয়ে যাই। তখন এটা হয় যে আমি ওর থেকে জোরে দৌড়াবো, আমি ওর থেকে জোরে দৌড়াবো। দেখুন, আপনারা যে প্রতিযোগিতাটা করেছেন না, সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য করেছেন, দেশকে ভবিষ্যতে এই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য করেছেন, আর একটা ইতিবাচক মনোভাব নিয়ে করেছেন। আর আমি মনে করি যে আপনাদের এই যে খেলোয়াড় সুলভ মনোভাব, খেলাও, আবার একে অপরকে চ্যালেঞ্জ করা, আর তারপর এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা, আর তারপর এগিয়ে যাওয়ার জন্য একে অপরকে সাহায্য করা, এই অদ্ভুত কাজটা আপনারা করেছেন। আমার তরফ থেকে আপনাদের অনেক অনেক অভিনন্দন, আমার অনেক অনেক শুভেচ্ছা। আর আপনারা দেশের নামও উজ্জ্বল করবেন, আমার পুরো বিশ্বাস আছে। আপনারা এভাবেই পরিশ্রম করতে থাকুন, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ স্যার। অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ অংশে খুব গরম পড়েছে। তীব্র রোদ, গরম হাওয়া, এই রকম আবহাওয়ায় নিজের খেয়াল রাখা খুব জরুরি। জল খেতে থাকুন, রোদে যদি বেরোতেই হয় তাহলে একটু সাবধানে বেরোবেন। সরকারের বিভিন্ন বিভাগ যে নির্দেশিকা জারি করেছে সেটাও ভুলবেন না বন্ধুরা। আমাদের এখানে গরমের সঙ্গে লড়ার উপায় অনেক সময় রান্নাঘরেও পাওয়া যায়। আপনারাও দেখে থাকবেন, যেমন যেমন গরম বাড়ে তেমন তেমন বাড়ির রান্নাঘরের স্বাদ বদলে যায়, রান্নার ধরন বদলে যায়। কোথাও কলসির জল বেরিয়ে আসে, কোথাও দই জমতে শুরু করে, তো কোথাও কাঁচা আম সেদ্ধ হতে থাকে। আর তারপর শুরু হয় দেশি পানীয়ের পর্ব। দেশি পানীয়ের সঙ্গে আপনারাও পরিচিত। আপনারা উত্তর ভারতে গেলে অনেক জায়গায় পাবেন আম পান্না, কাঁচা আমের স্বাদ। আর গরমে আরামও দেয়। পাঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পেয়ে যাবেন, বড় গ্লাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ যেন প্রত্যেক খাবারের সঙ্গী হয়ে যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবতের তো কথাই নেই, পেটও ভরে, শক্তিও দেয়। কোঙ্কণ আর গোয়ায় কোকম শরবত, সোল কাঢ়ি। দক্ষিণ ভারতে পানকম, নির্মোর, সম্বরম, আর ওড়িশায় বেলপানা। ওগুলো শুধু পানীয় নয়, ভারতের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যের অংশ। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনার ঝলকও পাওয়া যায়। আর একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, এর মধ্যে বেশিরভাগ জিনিসই আমাদের নিজেদের রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে, আমাদের ক্ষেত খামার থেকে বেরিয়ে এসেছে। কোনো বড় নামডাক নেই, কিন্তু প্রজন্মের পর প্রজন্মের অভিজ্ঞতা এর মধ্যে মিশে আছে। আপনারাও গরমের সময় দেশি পানীয়ের খুব আনন্দ নিন। বন্ধুরা, গরম আসতেই আরো একটা আলোচনা প্রত্যেক বাড়িতে শুরু হয়ে যায়, আর সেটা হলো আম। আম আলোচনার বিষয় হয়। ভারতে হয়তো এমন কোনো বাড়ি নেই যেখানে গরমকালে আমের কথা হয় না। প্রত্যেক এলাকার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কণের হাপুস, আলফানসো, গুজরাটের কেশর, এটা তো আম রসের প্রাণ। উত্তরপ্রদেশের দশেরি, আর আমার কাশীর ল্যাংড়া। আসলে ল্যাংড়া আমের একটা বিশেষত্ব আছে, পাকার পরেও এর রং অনেক সময় সবুজই থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ দূর থেকে চেনা যায়। চৌসা, মালদা, প্রত্যেকটা নামের সঙ্গে মানুষের স্মৃতি জড়িয়ে আছে। দক্ষিণ ভারতে যান, সেখানে বাঙ্গানপল্লী, তোতাপুরি, নীলাম, মালগোভা, বাংলার হিমসাগর। ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ জায়গা বদলায়। আমের রূপ, রং
আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই যাত্রা এখন গ্রাম থেকে বিশ্ব বাজারেও পৌঁছাচ্ছে। আজ মন কি বাতের মাধ্যমে আমি আম উৎপাদনের সঙ্গে যুক্ত আমার কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থনীতির জন্য সাধারণ কৃষক নন, খুবই বিশেষ। এভাবেই এগিয়ে চলুন বন্ধুরা। গরমের এই দিনগুলোতে এমনি তো বিদ্যালয়ের ছুটি থাকে, কিন্তু আমি এমন একটা পাঠশালার কথা বলবো যেখানে আপনার ভর্তি হওয়ার ইচ্ছে করবে। বন্ধুরা, একটা পরিস্থিতির কল্পনা করুন, এমন একটা বিদ্যালয় যেখানে শিশুরাও আসে, যুবক আর বয়স্করাও, যেখানে কোনো পারিশ্রমিক নেই, কোনো বড় বাড়ি নেই, কোনো শ্রেণীকক্ষও নেই। আর সবচেয়ে মজার কথা, সেখানে পাঠশালা বসে নদীর মধ্যে। বন্ধুরা, এটা কোনো গল্প নয়, এটা একটা সত্যিকারের প্রচেষ্টা। কেরলের আলু ভাতে সাজি ভালা সেরিল জি ঠিক এমনই একটা সাঁতারের সংঘ চালাচ্ছেন। এখনো পর্যন্ত 15,000-এরও বেশি মানুষ এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ শিশুদেরও সাঁতার শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে একটা কষ্টও লুকিয়ে আছে। কয়েক বছর আগে একটা নৌকা দুর্ঘটনায় অনেক ছাত্রছাত্রীর মৃত্যু হয়েছিল। সেই ঘটনা সাজিজিকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল। তিনি ভেবেছিলেন, যদি বাচ্চারা সাঁতার জানতো তাহলে হয়তো অনেকগুলো প্রাণ বেঁচে যেত। ব্যাস, এখান থেকেই শুরু হয়েছিল তার এই অভিযান। বন্ধুরা, সাজি ভালা সেরিলজির জীবন আমাদের একটা খুব বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় উপকরণের প্রয়োজন হয় না, প্রয়োজন হয় একটা ভালো উদ্দেশ্যের আর নিরন্তর প্রচেষ্টার। এগুলোর জোরেই হাজার হাজার মানুষের জীবনে পরিবর্তন আনা যায়। আমার প্রিয় দেশবাসী, বিগত দিনে আমি ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। এই সময়ে সেখানে আমি বেশ কয়েকটি বৈঠকে যোগ দিয়েছিলাম। এরই মধ্যে এমন একটা মুহূর্ত এলো যা প্রত্যেক ভারতীয়কে গর্বিত করেছে। নেদারল্যান্ডসে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে চোল আমলের প্রাচীন তাম্রফলক ভারতকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সেই অনুষ্ঠানে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন। এই তাম্রফলকগুলো নিয়ে আমি দেশ বিদেশ থেকে ক্রমাগত বার্তা পাচ্ছি। মানুষ আনন্দ প্রকাশ করছেন, গর্ব প্রকাশ করছেন। সারা বিশ্বের তামিল সম্প্রদায়ের মধ্যেও এটা নিয়ে বিশেষ উৎসাহ দেখা যাচ্ছে। বন্ধুরা, এই তাম্রফলকগুলো নিয়ে মানুষের মধ্যে অনেক কৌতূহল আছে। তাই আজ আমি এর সাথে জড়িত কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নিতে চাই। এর মধ্যে 21টি বড় আর 3টি ছোট তাম্রফলক আছে। এগুলো প্রধানত রাজা রাজেন্দ্র চোল প্রথমের, তার পিতা রাজা রাজরাজ চোলের একটি প্রতিজ্ঞা পূরণের সঙ্গে জড়িত। এতে আনাই মঙ্গলম গ্রামকে একটি বৌদ্ধ বিহারকে দান করার উল্লেখ আছে। এই তাম্রফলকগুলোতে চোল বংশের কৃতিত্বের কথাও বর্ণনা করা আছে। এ থেকে জানা যায় যে চোল সাম্রাজ্যের নৌশক্তি কতটা মজবুত ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে তাদের সম্পর্কের তথ্য এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতির জন্য আমরা সবাই খুব গর্বিত। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এমন অমূল্য ঐতিহ্যের সংরক্ষণের জন্য ক্রমাগত চেষ্টা করে চলেছে। এই ক্রমেই জ্ঞান ভারতম অভিযানের অধীনে ছত্তিশগড়ের মালহার এও একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলি পাণ্ডুবংশী রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করেন যে এই লেখগুলি 6ষ্ঠ-7ম শতাব্দীর, অর্থাৎ 1400 থেকে 1500 বছরের পুরনো।
এই তাম্রফলকগুলো প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষায় লেখা হয়েছে। এগুলি থেকে সে সময় শাসন ব্যবস্থা, ধর্ম ও সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। বন্ধুরা, আমাদের ভারতে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমিকে নিয়ে বরাবরই এক বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও বহু শতকের পুরনো মানমন্দির রয়েছে। এখানে অদ্ভুত গাণিতিক আবিষ্কার হয়েছে। দিক নির্ণয় হোক বা পঞ্জিকা হোক বা আমাদের উৎসব পার্বণ, এই সব কিছুরই সম্পর্ক আকাশ আর তারাদের সঙ্গে রয়েছে। আমাদের এখানে জ্যোতির্বিজ্ঞান প্রত্যেক প্রজন্মে কৌতূহল জাগিয়েছে, তাকে অনুসন্ধানের জন্য প্রেরণা দিয়েছে। আর আজকের যুবকদের মধ্যেও এটা নিয়ে বেশ উৎসাহ দেখা যায়। আজকাল আপনারাও নিশ্চয়ই দেখেন, সারা দেশ জুড়ে জ্যোতির্বিজ্ঞান সংঘগুলো দ্রুত জনপ্রিয় হচ্ছে। বড় শহর থেকে শুরু করে ছোট শহর পর্যন্ত, বিদ্যালয় থেকে শুরু করে উদ্যান পর্যন্ত এদের কার্যকলাপ দেখা যায়। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির ব্যাপারে জানতে পারলাম। এখানে পর্যবেক্ষণ পর্বের আয়োজন করা হয়। এই সংস্থাটি গ্রামীণ এলাকায় জ্যোতির্বিজ্ঞানকে জনপ্রিয় করার অভিযানও শুরু করেছে। খগোল মন্ডল নামের একটি দল 30 ঘন্টার একটি খুব উদ্ভাবনী পাঠক্রম শুরু করেছে। বন্ধুরা, রাতে তারা দেখাটা নিজের মধ্যেই এক অদ্ভুত অভিজ্ঞতা। ইনঅ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা রাতের পর্যবেক্ষণ শিবির আর কর্মশালা আয়োজন করে। এখানে তরুণ বন্ধুরা দূরবীন বানানো আর নক্ষত্র মানচিত্র ব্যবহার করতে শেখে। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব, গিরের জঙ্গল থেকে শুরু করে কচ্ছের রণ পর্যন্ত জ্যোতির্বিদ্যা পরিসংস্থা অনেক জ্যোতির্বিজ্ঞানের অনুষ্ঠান আয়োজন করেছে। এটি জ্যোতির্বিজ্ঞানের সবচেয়ে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে পর্যবেক্ষণ সুবিধার সাথে সাথে বই, গ্রন্থাগার এবং দূরবীক্ষণ যন্ত্রের গ্রন্থাগারের সুবিধাও আছে। আমি আইএএসসির কথাও উল্লেখ করতে চাইব। এটি একটি ছাত্র চালিত দেশব্যাপী সংযোগ ব্যবস্থা যা জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতিপদার্থবিদ্যা সবকিছু একে অপরের সাথে যুক্ত করে। বন্ধুরা, নিজের শখের জন্য সময় বের করা আর ক্রমাগত নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি তরুণদের অনুরোধ করব যে তারা যেন কোনো জ্যোতির্বিজ্ঞান সংঘের সাথে অবশ্যই যুক্ত হয় আর এই ছুটিতে কোনো তারামণ্ডল দেখতেও অবশ্যই যায়। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠান যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলবো একটা দৃশ্য অবশ্যই দেখবেন। এই দৃশ্যটি কিছুদিন আগে খুব চর্চায় ছিল। এতে কিছু মানুষ খুব ধৈর্য ধরে, খুব সাবধানে একটি গাঙ্গেয় শিশুকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা এটা জেনে অবাক হবেন, এই পুরো চেষ্টায় প্রায় 13 ঘন্টা লেগেছিল আর অবশেষে সেই শিশুটি বেঁচে যায়। বন্ধুরা, এতে ভারতের প্রথম গাঙ্গেয় শুশুক উদ্ধারকারী যেন একটি খুব বড় ভূমিকা ছিল। এই ঘটনাটি উত্তরপ্রদেশের। সেখানে একটি গাঙ্গেয় শুশুক খালে আটকে গিয়েছিল। এই সময় নমামি গঙ্গে অভিযানের অধীনে তৈরি এই যানটি তার জন্য আশা হয়ে পৌঁছায়। তারপর খুব সাবধানে তাকে বাইরে বের করা হয়, তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়, তার চিকিৎসা করা হয় আর তারপর তাকে নিরাপদে রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। একভাবে বলতে গেলে একটি জীবন আবার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই শুশুক উদ্ধারকারী যানটি খুব বিশেষ। এটিকে একটি চলন্ত হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে।
অক্সিজেনের সুবিধাও আছে, বিশেষ স্ট্রেচার আছে, আর আছে উদ্ধারের সরঞ্জাম। মানে যদি কোনো ডলফিন আহত হয় বা খালে আটকে যায় কিংবা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, তাহলে সঙ্গে সঙ্গে তার সাহায্য করা যেতে পারে। বন্ধুরা, যখন আমরা গাঙ্গেয় ডলফিনকে বাঁচাই, তখন আমরা শুধু একটা প্রজাতিকে বাঁচাই না, আমরা গঙ্গার জীববৈচিত্র্যকে বাঁচাই, নদীর পুরো বাস্তুতন্ত্রকে বাঁচাই, আর আমাদের আগামী প্রজন্মের জন্য প্রকৃতির এক অমূল্য ঐতিহ্যও বাঁচাই। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নদী, পুকুর বা কুয়োর জলের সঙ্গে জড়িত কোনো অভ্যাস নিশ্চয়ই থাকবে। কারোর হয়তো পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারোর বন্ধুদের সঙ্গে পুকুর পাড়ে খেলার কথা, কারোর হয়তো সেই মাটির গন্ধ মনে পড়বে। ছোটবেলার এমন স্মৃতি জীবনভর মনে থেকে যায়। বন্ধুরা, এমনই স্মৃতি বাঁচানোর এক অনুপ্রেরণার গল্প উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে সামনে এসেছে। বস্তির আকাশ গুপ্তা নিজের গ্রামের মনোরমা নদীকে দেখে খুব দুঃখ পেতেন, কারণ যে নদীকে তিনি ছোটবেলায় পরিষ্কার আর প্রাণবন্ত দেখেছিলেন, সময়ের সাথে সাথে সেই নদীতে প্লাস্টিক জমতে শুরু করেছিল, নোংরা বেড়েই চলেছিল। শ্রীমান আকাশ ঠিক করলেন যে তিনি অভিযোগ করবেন না, বরং এক নতুন শুরু করবেন। অভিযোগ নয়, শুরু, এটাই মন্ত্র হয়ে গেল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন। সম্বল ছিল শুধু জাল, কোদাল আর ঝুড়ি, আর সবচেয়ে বড় শক্তি ছিল কিছু বদলে দেওয়ার সংকল্প। এই যুবকেরা নদীতে নামতো, কচুরিপানাও তুলে ফেলত, প্লাস্টিক আর আবর্জনা বাইরে নিয়ে আসত। অনেক সময় তো একদিনে নদী থেকে 50 থেকে 60 কেজি পর্যন্ত আবর্জনা তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর সেই অংশটা আবার পরিষ্কার দেখা যেতে লাগলো। আশপাশের লোকেদেরও এই কাজের দিকে নজর গেল, আর মানুষের মধ্যে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়লো। বন্ধুরা, এরকমই এক অনুপ্রেরণার গল্প গোয়া থেকেও সামনে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আইয়াজি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, কিন্তু সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম। তাকে মাড্ডি তোলব এলাকায় জলের সমস্যা খুব ভাবাত। তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। বালকৃষ্ণ জি জলনল বসানোর কাজে সাহায্য করলেন, এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন। এর ফলে অনেক বাড়িতে জল পৌঁছল। যে পরিবারগুলোকে জলের জন্য রোজ লড়াই করতে হতো, তাদের জন্য এটা একটা অনেক বড় স্বস্তি ছিল। বন্ধুরা, গত মাসে আমার একটা খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। এর সম্পর্ক মন কি বাতের সঙ্গেও জুড়ে আছে, তাই আজ আমি এর চর্চা আপনাদের সঙ্গে করতে চাই। তামিলনাড়ুর নাগরকোয়েলে আমার এক শিক্ষিকার সঙ্গে দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগেও আমি ওর সঙ্গে দেখা করেছিলাম। আমি গিরিজা আম্মা জির কথা বলছি। এই সাক্ষাতের সময় কিছু তরুণ ছাত্রছাত্রীও তার সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টা বিদ্যালয় চালান। এর মধ্যে চেন্নাইয়ের জয় গোপাল গারোডিয়া হিন্দু বিদ্যালয় খুব প্রমুখ रही है। তার দেশপ্রেমের ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা দেবে। তিনি মন কি বাত থেকে প্রেরণা নিয়ে দেশের অনেক সৈনিকদের জন্য অবদান রাখার সংকল্প নিয়েছেন। এর জন্য তিনি তার সব বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রেরণা দিয়েছেন। তিনি বাচ্চাদের বলেছেন যে তারা যেন বীর জওয়ানদের জন্য প্রত্যেক দিন 1 টাকা করে দেয়, অর্থাৎ 1 বছরে প্রত্যেক ছাত্রছাত্রীর তরফ থেকে 365 টাকা জমা হয়েছে। এই ছোট ছোট অবদানে প্রায় 40 লক্ষ টাকা জমা হয়েছে। গিরিজা আম্মাজি এই সম্পূর্ণ অর্থরাশির চেকটি আমার হাতে তুলে দিয়েছেন। তার সঙ্গে কথা বলার সময় আমি অনুভব করেছি যে ভারত মাতার প্রতি তার সমর্পণ কত গভীর। গত বছরই চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয়
তার 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সাংস্কৃতিক গৌরবকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই বিদ্যালয় গোষ্ঠীর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকল ব্যক্তিকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং সেই ছাত্রছাত্রীদেরও বিশেষভাবে প্রশংসা করি যারা আমাদের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছে। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটছে যা আমাদের প্রেরণা যোগায়। অনেক সময় এই প্রচেষ্টাগুলির তেমন আলোচনা হয় না, কিন্তু যখন আমরা এইগুলি সম্পর্কে জানতে পারি তখন এই বিশ্বাস আরো দৃঢ় হয় যে দেশ তার নিজের জনগণের শক্তিতেই এগিয়ে চলেছে। আমার আপনাদের কাছে অনুরোধ, নিজেদের আশেপাশে হওয়া এই ধরনের প্রচেষ্টাগুলিকে অবশ্যই দেখুন। যারা সমাজের জন্য ভালো কাজ করছেন তাদেরকে চিনুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরো কিছু প্রেরণামূলক কাহিনী নিয়ে আমি আবার আপনাদের সঙ্গে যুক্ত হব। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।